আসসালামু আলাইকুম দর্শক, সকলকে স্বাগত জানাচ্ছি বিপ্লবী বার্তার আজকের আয়োজনে। আপনাদের সঙ্গে আছি আমি মেহনাজ মনি। আমাদের আজকের আয়োজনে আমরা কথা বলবো এমন একজন মানুষের সাথে, এমন একজন গুণী মানুষের সাথে। আজকের আয়োজনে অতিথি হয়ে এসেছেন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব যার কর্মময় বর্ণাঢ্য জীবন। আজকের আয়োজনের অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় কমিটির অর্থাৎ কেন্দ্রীয় কমিটির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ডক্টর এম এ কাইয়ুমের সঙ্গে চলুন কথা বলা যাক। বাংলাদেশে শুধু আমি না, ধরেন বাংলাদেশের দীর্ঘ 17 বছরের রাজনৈতিক ইতিহাস, এটা বাংলাদেশের রাজনীতির জন্য একটা কলঙ্কের ইতিহাস। এখানে দীর্ঘ জুলুম, নির্যাতন, গুম, খুন এমন কোনো অপকর্ম নাই যেটা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে হয় নাই। এটা হয়েছে একমাত্র যে বাংলাদেশে সে এককভাবে দীর্ঘদিন রাষ্ট্র ক্ষমতায় থাকার জন্য। আমাদেরও বহু দলীয় নেতাকর্মী, ইভেন আমার জানেন পার্টির চেয়ারম্যান বেগম খালেদা জিয়া, মিথ্যে একটি মামলায় তাকে জেল খাটতে হয়েছে। এই বৃদ্ধ বয়সও তারেক রহমান থেকে আরম্ভ করে সকল স্তরের নেতাকর্মীরাও আমরা জেল খেটেছি, মামলা হয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে। সব কিছুর পরে একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে এই স্বৈরাচারের বিদায় হয়েছে। আমরা একটা স্বৈরাচার মুক্ত বাংলাদেশ পেয়েছি। এই বাংলাদেশের পরিকল্পনা হলো আগামী দিনে আমরা বিশ্বাস করি যে তারেক রহমানের নেতৃত্বে একটা বৈষম্য বিরোধী উন্নত বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করব। এটি আমাদের মূল অঙ্গীকার। আর দীর্ঘ পথ চলায় যে অপকর্মগুলি হয়েছে, আগামী দিনের রাজনীতিতে বিএনপি ক্ষমতায় আসলেও যাতে এগুলি রিপিট না হয়, এই জিনিসটা আমরা সম্মিলিতভাবে চেষ্টা করব। মানুষ গণতান্ত্রিক পরিবেশে ভোটের অধিকার থাকবে, আইনের শাসন থাকবে, মানবাধিকার থাকবে, ন্যায় বিচার থাকবে, বৈষম্য থাকবে না। ভাইয়ে ভাইয়ে বনে সমাজে সর্বস্তরে একটা বৈষম্যবিহীন অবস্থা যেতে থাকে। যেই কারণে এই বৈষম্য বিরোধী স্বৈরাচারী শেখ হাসিনা বিরোধী গণতান্ত্রিক এই আন্দোলনে 1500 লোক মৃত্যুবরণ করেছে, অসংখ্য লোক আজকে আহত হয়ে হসপিটালে কাতরাচ্ছে। সকলেরই একটি দাবি ছিল, আমরা একটা স্বাধীন দেশে স্বাধীনভাবে বসবাস করতে চাই। আপনারা দেখেছেন আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব একটি কথা বলেছে যে আমার বাপ বাংলাদেশের রাষ্ট্রপতি ছিল, আমার মা প্রধানমন্ত্রী ছিল। আগামী দিনে দেশের জনগণ চায় আমি হয়তো বাংলাদেশের প্রধানমন্ত্রী হব, কিন্তু আমার সেই প্রধানমন্ত্রী হলে কি হবে? বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতার কাছাকাছি আমি দীর্ঘ সময় ছিলাম, আমার ওই ক্ষমতার লোভ আর নেই। আমি জনগণের জন্য, মানুষের জন্য কাজ করব। আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করেছেন, আজকে এই অভ্যুত্থানের পর, গণ অভ্যুত্থানের পর বিভিন্ন সংস্কারের প্রশ্ন আসছে। কেন সংস্কারের প্রশ্ন আসছে? যে শেখ হাসিনা এককভাবে ক্ষমতায় থাকার জন্য বাংলাদেশের সব সংবিধানে এমন সব অসম আইন সে করে গেছে, যেগুলির যদি আপনি সংস্কার না করেন, আধুনিকীকরণ না করেন, পরিবর্তন না করেন, তাহলে এই সংবিধান থেকে মানুষ কিছুই পাবে না। স্বাধীন বিচার বিভাগ নাই, বাংলাদেশে দুদকের কোনো ব্যবস্থা নাই, মানুষের ভোটের অধিকার নাই। সর্বোপরি এই জিনিসটা, এই যে সংবিধান সংস্কার করে মানুষের জন্য করা সংবিধানটা, সেটার জন্য তারেক রহমান আরও 2 বছর আগে 31 দফা সংবিধান সংস্কারের একটি 31 দফা দাবি বলছে যে আসলে 31 দফা এটি নতুন কার্যক্রম আপনাদের। জি, তো সেটি এই 31 দফা পূরণে আপনার বা আপনার এলাকা নিয়ে আপনার কোনো পরিকল্পনা আছে কিনা, এটি কিভাবে বাস্তবায়ন করবেন? আপনারা দেখেছেন যে 31 দফা আমরা সর্বস্তরের মানুষের কাছে বোঝানোর জন্য আমরা বিভিন্নভাবে লিফলেট আকারে বিতরণ করছি। আমি বিশ্বাস করি যদি এই ঢাকা 11 আসনে আমার দল বিএনপি আমাকে নমিনেশন দেয়, জনগণ ভোট দেয়, আমি এমপি হতে পারি, এই এলাকার মানুষের বৈষম্যবিহীন অবস্থায় দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষ যাতে থাকতে পারে এবং সেখানে যাতে কোনো প্রকার চাঁদাবাজ, মাদক, জুলুম, নির্যাতন, গুম, খুন, অস্ত্রবাজি না হয়, সেই ব্যাপারটা আমি অন্ততপক্ষে ঢাকা 11 আসনে নিশ্চিত করব। এবং এখানে এই 31 দফা পূরণে আপনার সামনে বিশেষ কোনো চ্যালেঞ্জ বা বিএনপির এখন কোন কঠিন চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হতে পারে? শুনেন, ভালো কাজ করতে গেলে কিছু চ্যালেঞ্জ তো থাকবেই। অনেকেই ক্ষমতায় গেলে অনেক ধরনের অপকর্মের বুদ্ধি দিবে, কিন্তু আমি মনে করি তারেক রহমান সাহেব নিজে যেহেতু এই বিপ্লবের পূর্বেই সংস্কারের ভাবনাটা ওনার মাথায় আসছে এবং উনি যখন বলেছে যে আমি এই ক্ষমতার কাছাকাছি বহুবার ছিলাম, আমার আর কোনো লোভ নেই, আমিও মনে করি যে 31 দফা বাস্তবায়ন করতে চাইলে, ভালো কাজ করতে গেলে বাধার কিছু নাই, অবশ্যই করতে হবে, মানুষের অ্যাপ্রিসিয়েট করবে। অবশ্যই
এই যে বিএনপির যে গণতান্ত্রিক আন্দোলন বা তরুণ নেতৃত্বকে আপনি আসলে কিভাবে মূল্যায়ন করবেন? অবশ্যই তরুণদেরই তো মূল্যায়ন করতে হবে। যারা অভিজ্ঞ বয়স্ক তাদেরকে যেরকম মূল্যায়ন করতে হবে তার অভিজ্ঞতাকে, পাশাপাশি তরুণ সমাজরাই এই গণ অভ্যুত্থানটাকে ফাইনালি সংগঠিত করতে সক্ষম হয়েছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে জুলাই আন্দোলন। তো আমি মনে করি তরুণরা আমাদের দেশের যে তারা যে সাহস বুদ্ধি এবং মেধা তাদের আছে এটা প্রমাণ করেছে। এটা জাতি উন্নত করতে হলে ঐক্যবদ্ধভাবে এই মেধা এবং শক্তি যুব সমাজ বলেন, যারা বয়স্ক আছে সকলের অভিজ্ঞতা এবং শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজে লাগাইতে হবে দেশ উন্নয়নের জন্য। আমার বাড্ডা ভাটারা রামপুরা এই ঢাকা 11-র কোথাও দলীয় কুন্দল নাই আমাদের, হ্যাঁ কোথাও নাই। কোনো অঙ্গ সংগঠনের সাথে আমাদের কোনো বিরোধও নাই। আমরা একটা অঙ্গ সংগঠন সহ ঐক্যবদ্ধভাবে আমরা এখানে রাজনীতিটা করি। আর তারেক রহমান সাহেব যে কথাটা বলেছে, অন্দরকলহ বা কোনো অপকর্মের সাথে কেউ জড়িত হলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিচ্ছে সাংগঠনিকভাবে। এটা ইতিমধ্যে অনেক সংখ্যা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এইভাবে এত দলীয় নেতা কর্মীদেরকে বহিষ্কার করা হয় নাই। কেন করা হয়েছে? মেসেজ যে অপকর্ম করলে দলের মধ্যে কোনো স্থান হবে না, এবং অপকর্মে যে পথ আছে আগামী দিনে নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে, ক্ষমতায় আসলে সে একটা ভালো জায়গায় যাবে। এই জিনিসটা যে দলীয় নেতাকর্মীটা বুঝে সে অপকর্মের সাথে জড়িত হয় না। যতটুকু না অপকর্ম আমাদের নেতাকর্মীদের দ্বারা হচ্ছে তার চেয়ে বেশি প্রপাগান্ডা মিথ্যাচার প্রকাশিত হচ্ছে। যে আপনি হাওয়া ভবন সম্পর্কে হাজার হাজার কোটি টাকার ইতিহাসের গল্প শুনেছেন না সারা জীবন? তো হাজার হাজার কোটির মধ্যে শেখ হাসিনার 17 বছর, আর্মিদের 2 বছর, কত বছর হলো? 19 বছর। তারেক রহমানের কয়শো কোটি টাকা পাইছে? কোথায় বাড়ি পাইছে মালয়েশিয়া বলেন? পাইছে? ওনার কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাইছে? ওনার কোনো জমি পাইছে? বাড়ি পাইছে? ওনার কোনো গার্লফ্রেন্ড পাইছে খুঁজা? কিন্তু এটা তো শেখ হাসিনা মুখস্থ বলতো। এখনও একটা মুখস্থ আছে, আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগের দূষররা আছে, তাদের কাছে প্রচুর অর্থ আছে, তারা এইসব অপপ্রচার মিথ্যাচার করছে আমি মনে করি। তারপরে যে কোথাও কোথাও আমাদের কিছু লোক সম্পৃক্ত হচ্ছেন এটা আমি অস্বীকার করব না, কিন্তু সেটার ব্যবস্থা নেওয়ার শুরু হয়েছে আজকে থেকে না, প্রথম থেকে। এবং তারেক রহমান সাহেব আরেকটা কথা বলেছে যে অনেক অনেক কষ্ট আমার নেতাকর্মীরা করেছে, কারো কারো অপকর্মের জন্য দল তার দায় নেবে না।